আমি কোনো শুভেন্দু অধিকারীর পক্ষ নয়, কোনো জগন্নাথ চট্টোপাধ্যায়ের পক্ষ নয়। দলের হিতে, দলের স্বার্থে আজকে যখন আমার 200 জন কর্মী মারা গেছে, আর তার থেকেও সব থেকে বড় ঘটনা হচ্ছে আজকে যেভাবে এখানটায় মৌলবাদী আগ্রাসন হচ্ছে, যেভাবে জিহাদি তাণ্ডব হচ্ছে, এগুলোকে মোকাবেলা করার জন্য আজকে তো অন্য কোনো বিরোধিতা দল আমি দেখতে পাচ্ছি না, একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া। আজকে এই এই এজেন্ডা ছাড়া, এই রোডম্যাপ ছাড়া আমরা কেন এইসব ফালতু বিতর্কের মধ্যে ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে ইন্ডালজ করছে? করছে তার কারণ প্রতীক জৈন বলে দিচ্ছে যে এরম ভাবে ঘেঁটে দাও, এরম ভাবে সংগঠনের তুমি দায়িত্বে আছো, তুমি ঘাটলে মানুষের মধ্যে খবর হবে, কর্মীদের মধ্যে একখানা প্যানিক শুরু হবে। আর তাই হচ্ছে, আজকে কালকের পর থেকে তাই লেখালেখি চলছে। ঠিক আছে, এটা তো কাম্য নয়, এটা কোনো রাজনৈতিক দলের কাম্য নয়। মানে আমি বলছি ভারতীয় জনতা পার্টির মতো একটা রেজিমেন্টেড রাজনৈতিক দলের তো একদমই কাম্য নয়। রেখে এরকম বিতর্ক অযাচিত, এগুলো কোনো বিতর্কই নয়, এইগুলোকে ইচ্ছা করে মার্কেটে ভাসিয়ে দেওয়ার জন্য, যাতে সাধারণ কর্মীদের মনে কনফিউশন হয়, সাধারণ কর্মীদের মনে একটা মেসেজ যায় যে দেখো সংগঠনের মধ্যে, নেতৃত্বদের মধ্যে বিভাজন আছে। সায়নদা, তোমাকে স্বাগত আমাদের জাগরণ নমস্কার। নিউজ চ্যানেল। নমস্কার। গতকাল জয় হিন্দ। বিজেপির জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, হয়তো তুমি দেখেছো। তিনি লিখেছিলেন, এসএসসি নিয়োগ যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা সুপারিশে। সেটিং সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন 2016 সাল। সকলেই তৃণমূলী সম্পদ, কেউ ছাড় পাবেন না, সময় লাগতে পারে। এখানে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নাম মেনশন করে তিনি পোস্টটা করেছিলেন, পরে অবশ্য ডিলেট করে দিয়েছিলেন, কিন্তু ততক্ষণে মিডিয়া এটা নিয়ে যেটা প্রতিবেদন করার সেটা প্রতিবেদন করেছে, এটা নিয়ে যতটা সমালোচনা হওয়ার হয়েছে। হঠাৎ করে এরকম পোস্ট তিনি কেন করলেন? সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন, যেটা রাজ্য বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজেপির কেন্দ্রীয় নেতারাও বলেছেন যে এবার বাংলাকে আমরা টার্গেট করেছি। এই মুহূর্তে এরকম একটা পোস্ট এবং তারপরে ডিলেট করা, যেটাকে নিয়ে এত বিতর্ক হচ্ছে, এই বিষয়ে কি বলবে তুমি? কি মনে হয়? দেখো দিবাকর, প্রথমেই তোমার চ্যানেলের মাধ্যমে আমি একটি অতি দুঃখের কথা জানাতে চাই যে রায়দিঘির বিধানসভার কনভেনার মানস সর্দার, দক্ষ সংগঠক, তিনি রোড অ্যাক্সিডেন্টে ঝাড়খণ্ডে গতকাল তার দেহ রেখেছেন, এবং তার সাথে মথুরাপুর সাংগঠনিক জেলার যিনি সাধারণ সম্পাদক আছে, তিনিও এখন ডেড বেডে আছেন। তো এই খবরটি পাওয়া মাত্রই, যেরকম কর্মীদের যখনই কোনো ঘটনা হয়, সেই ঘটনাগুলো আমাদের মনকে যেমন একটা ব্যথার সঞ্চার করে, সেরকমই এই মানসদার সাথে আমার পরিচয় ছিল দীর্ঘদিনের। তাকে দেখেছি কিভাবে সংগঠন করতে, বিয়ে করিনি, সারা জীবন সংগঠন করে গেছে, এবং লাস্ট তার দেখা যখন হয়েছিল, আমি তোমার ক্যামেরার মাধ্যমে বলে যেতে চাই যে তার একটাই ইচ্ছা ছিল যে এখানটায় ভারতীয় জনতা পার্টির সরকার যেন করে যেতে পারে, তার জন্য সে সমস্ত রকম বলিদান দিতে প্রস্তুত ছিল। কিন্তু আমাদের তার এই প্রাণটা তাকে বলিদান দিতে হলো না, ঈশ্বর তাকে টেনে নিল। তো এরকমই হাজার হাজার কর্মীদের উপর তৃণমূল 2021-এর পর থেকে যা সন্ত্রাস করেছে, তাতে 200-র বেশি কর্মী এখানটায় মারা গেছে। আমার সৌভাগ্য হয়েছিল ঘাটাল লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি যখন ভোট চলছিল, তো সেই ভোটে আমার নিজের ইনভলভমেন্টের একটা সৌভাগ্য হয়েছিল। তো সেই সময় ঘাটাল লোকসভা কেন্দ্রের 6 জন যাদেরকে তৃণমূলের সন্ত্রাসের জন্য প্রাণ যেতে হয়েছিল, সেই পরিবারদের সাথে আমি দেখা করেছিলাম, এবং সেখানকার যে পদ্মচিহ্নে দাঁড়িয়েছিল হিরণময় চট্টোপাধ্যায়ের নমিনেশন ফাইলের সময়, আমি ব্যক্তিগত প্রচেষ্টায় সবাইকে একবদ্ধ করে এই সকল ছেলেহারা পরিবারদের, গুরুজনদের, আত্মীয় স্বজনদেরকে আমি নিয়ে গেছিলাম। তো আমি তাদের হাত দিয়ে যখন এই নমিনেশন ফাইল করতে যাচ্ছিলাম, তো তখন আমার গায়ের মধ্যে শিহরণ দিচ্ছিল যে আমরা আজকে এরকম ভাবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে চলেছি। এটা আজকের বিষয় নয়, এটা যদি আজকের বিষয় হতো তাহলে হতো। এবং আমি এখন কোনো ভারতীয় জনতা পার্টির দায়িত্বপূর্ণ পোস্টেও নেই। 2021 সালের আগে যখন ছিলাম, তখনকার আমি
সূত্র ধরে বলতে পারি না, কোনো দায়িত্বে একটা না কথা, থাকার এই জন্য জিনিস তোমাকে আমি প্রশ্নগুলো করছি। তুমি যদি কোনো দায়িত্বে থাকতে নিশ্চয়ই আমি প্রশ্নগুলো করতাম না, এবং তোমারও এই বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করাটা ঠিক হতো না। যেহেতু তুমি দায়িত্বে নেই, সেহেতু বাইরে থেকে পর্যালোচনা তোমার কি, তুমি কিভাবে দেখছো এবং সাধারণ মানুষ কিভাবে দেখছে সেটাও তো তুমি উপলব্ধি করতে পারছো। তুমি সোশ্যাল মিডিয়াতে খুবই দেখো, অ্যাক্টিভ থাকো। একটা জিনিস তোমার কথায়, তোমার চ্যানেলের মাধ্যমে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই। কালকে এই যে জিএস, তাকে আমি চিনি না ব্যক্তিগতভাবে, কিন্তু তার সম্পর্কে সাধারণ কর্মীদের যে দৃষ্টিভঙ্গি, সেই সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল আছি। ঠিক আছে? আমাদের মথুরাপুর থেকে দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গের, আমার উত্তরবঙ্গে সেরকম পরিচিতি নেই। যে সকল কার্যকর্তারা আছে, কর্মীরা আছে, সবারকে মানে 100-র মধ্যে হয়তো 90% কর্মীরাই এর বিরূপ, এই ব্যক্তির বিরুদ্ধে কথা বলবেন। কি এমন আছে? আমি তাকে চিনি না, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু তার সত্ত্বেও তিনি যখন এই কাজটি করলেন কালকে, দেখুন, আমি দলের বাইরে থেকে আমি একটাই কথা বলতে চাই, যে আমি কিছুদিন আগে নিজের পোস্টে লিখেছিলাম, আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ার পোস্টে, যে এরকম ভাবে অনেকদিন ধরেই লেখালেখি চলছিল। তো তখন আমি একখানা নিজেই উপযাচক হয়ে লিখেছিলাম যে সিনিয়ররা এরকম ভাবে নিজেদের মধ্যে কাঁটা জোড়াছুরি করছে, তাহলে জুনিয়ররা সিনিয়রদের থেকে কি শিখতে পাচ্ছে? আমাদের দল একটা রেজিমেন্টেড, ভারতীয় জনতা পার্টি একটা রেজিমেন্টেশন ফলো করে। সেই রেজিমেন্টেশনের একদম বালাই পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তরে, জেলা স্তরে কিংবা মন্ডল স্তরে দেখতে পাওয়া যাচ্ছে না। এটা 2021-এর পর আমাদেরকে, যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আছে, যারা নেতৃত্ব আছে, তাদের ঠিক করে নেওয়া উচিত ছিল। যেখানটায় 200 জন কর্মীর বলিদানের ওপর এখানটায় ভারতীয় জনতা পার্টির চলে গেছে, তারপরে এই কাদা ছোড়াছড়িগুলোকে রেজিমেন্টেশনের মাধ্যমে বন্ধ করার একটা প্রয়াস নেতৃত্বর করা উচিত ছিল। কিন্তু আমি অবাক হয়ে কালকে দেখলাম যে ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি তিনি এমন একটি পোস্ট করলেন, যেই পোস্টটি একদম সেম সাইড গোল দেওয়ার মতো। প্রসঙ্গত বলে রাখি, যেই পোস্টটি তিনি করেছেন সেখানটায় সুপারিশ লেখা আছে। আমি দিব্যেন্দু অধিকারীকে চিনি না। ভারতী ঘোষের সাথে আমার লাস্ট যা আলাপ হয়েছে, তাতে ভারতী ঘোষ আমার নামে কেন্দ্রের সভাপতির কাছে নালিশ করবে বলে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। তুমি ভারতী ঘোষের কাছে আমার নামে জিজ্ঞাসা করলে জানতে পারবে। তাই তাদের পক্ষ নিয়ে কোনো কথা বলার মতো আমার কোনো অবকাশই নেই। কিন্তু তারপরেও আমি একটা জিনিস দূর থেকে দেখে খুব আশ্চর্য লাগলো, যে ভারতীয় জনতা পার্টির এক্সিস্টিং যে জেনারেল সেক্রেটারি আছে, সে তো সংগঠনটি বোঝে, তাকে তো দিয়েছে সংগঠনটার দায়িত্ব। সে এরম ভাবে সেম সাইড গোল কিভাবে করতে পারছে, যেখানটায় ভারতী ঘোষ নিজে কেন্দ্রের একজন স্পোক পার্সন আছে ভারতীয় জনতা পার্টির, আজকে তাকে অ্যাকিউজ করা হচ্ছে। তবে প্রসঙ্গত বলে রাখি, তিনি যখন এসপি ছিলেন, দিব্যেন্দু অধিকারী যখন এমপি ছিলেন, তখন তারা চিঠির মাধ্যমে সুপারিশ করেছিলেন শিক্ষামন্ত্রীকে, যে কজনের এখানটায় দিয়েছে, যে তাদের চাকরি হওয়ার জন্য। একটা সাংসদের তো এটাই কাজ, আমি মনে করি। আমার কাছে যদি ক্ষমতা থাকে, আমার সুপারিশে যদি একখানা পরিবারের ভালো হয়, একখানা জীবন জীবিকা, আজকে যেখানটায় চাকরির জন্য হাহাকার হচ্ছে, এই বিষয়টা সেখানটায় কেউ নিয়ে আমি যদি আমার তোমাকে কাছে আসে, তোমাকে একটু প্রশ্ন হ্যাঁ, করতে চাই সায়ন্তা। এই বিষয়টা নিয়ে তুমি সুপারিশের কথা বললে, সুপারিশ করা মানে হচ্ছে যে তুমি রেকমেন্ডেশন করছো যে এই ছেলেটা যোগ্য, এই ছেলেটার চাকরির প্রয়োজন আছে, একে চাকরি দিলে ভালো হয়। এটাই তো, এখানে আমি তো এইটাই দিবাকর তোমাকে আটকে বলতে চাই, এখানে তো কোনো এইটাই তো একটা নেতৃত্বর কাজ। আর্থিক লেনদেনের উৎস তো খুঁজে পাইনি সিবিআই, বা কোথাও যে সাপ্লিমেন্টারি দেখুন, চার্জশিট পেশ করা হয়েছে আদালতে আর্থিক সেখানেও লেনদেন, উল্লেখ নেই। এবং এবং একটা জিনিস সিবিআই ভালো, এখনো পর্যন্ত আমরা দেখলাম না কোনোদিন দিব্যেন্দু অধিকারী বা ভারতী ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে বা তাদের বাড়িতে গিয়ে রেড করেছে। তো এই প্রসঙ্গটা কি করে আসছে তাদের নামকে জড়িয়ে এইভাবে একজন সিনিয়র নেতা পোস্ট করছেন? আমি এই প্রসঙ্গে আসার আগে একটা কথা বলতে চাই। যারাই রাজনৈতিক নেতৃত্ব হয়, তাদের কাছে কম বেশি সকল মানুষের একখানা আবদার থাকে, যে তার কাছে গেলে হয়তো আমার যে এই বেকারত্ব আছে, আমার যে সমস্যা আছে অর্থনৈতিক, তার কাছে মিটে যাবে। তখন সেই নেতা তার যে ক্ষমতা, সেই ক্ষমতার দুধবে ব্যবহার করতে পারে।
এক হচ্ছে তারকে এরকম ভাবে সুপারিশ ক্রমে তার পরিবারের কোনো গতি করে দেওয়া, কিংবা আবার পার্থ চ্যাটার্জির মতো কোটি কোটি টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে অযোগ্যদেরকে যে জিরো মার্কশিটে জিরো নাম্বার দিয়ে যারা চাকরি পেয়েছে সেরকমও ভাবে এখানটায় চাকরি দেওয়ার, এই দুভাবে করা যেতে পারে। কিন্তু এখানটায় কি দেখা গেল, আমাদের বিখ্যাত নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় যেই পোস্টটি করলেন সেটি আনন্দবাজারের একখানা পোস্ট ছিল। সেখানটায় সুপারিশের সাথে সেখানে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের সাথে আরো বিভিন্ন তৃণমূল স্তরের এমএলএ দের নাম ছিল, মমতা বালা ঠাকুরেরও নাম ছিল। তার ওপরে যে লেখাটা লিখেছে, আমার প্রসঙ্গ হচ্ছে ওখানটায় এই যে সেটিং তিনি লিখলেন, আজকে তাহলে তিনি দলের কাছে তার ন্যাশনাল স্পোকপারসনের প্রতিচ্ছবি শুধু দলের কর্মীদের কাছে নয়, সাধারণ মানুষের কাছে কি রাখছেন? এক। দ্বিতীয়ত, তিনি দায়িত্বশীল হলে এই কথাটি তিনি নিজের পার্টির ইন্টারনালের মধ্যে এখানটায় রাখতে পারতেন এবং রেখে এটার তদন্ত সাপেক্ষ যেহেতু ব্যাপার, তাই তদন্ত হওয়া অবধি সেটাকে ডিসক্লোজ না করে সেটা তদন্ত হওয়া অবধি অপেক্ষা করতেন। কিন্তু কোনো না কোনো কারণে তিনি এটি করলেন না এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তিনি এইটি পোস্ট করার ঠিক 8 ঘন্টা পর দেখলাম এই পোস্টটি উইথড্র করে নিলেন, এবং যখন উইথড্র করলেন তখনই মানুষের মধ্যে সংশয় বাঁধতে থাকলো। আজকে যদি এই কথাটি সত্য হতো, আজকে যদি এই অ্যালিগেশনটি সত্য হতো, তাহলে তার পোস্টটিকে উইথড্র করার কোনো অবকাশ থাকতো না। থাকতো কি? আমি কোনো কথা লিখেছি, কালকে আমি তার বিরুদ্ধে লিখেছি, তো আমার আজকে 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পোস্টটি আছে, আমার তো সেই সৎসাহস আছে। আমার কোনো এখানটায় সিকিউরিটি নেই, আমি সাধারণ একখানা ছাপোষা বাড়ির ছেলে, আমাকে কেউ চেনে না। তাকে তো চেনে, সে তো একটা সর্বভারতীয় গণতান্ত্রিক দলের একটা রাজ্যের পদাধিকারী, এত গুরুত্বপূর্ণ দায়িত্বের পদাধিকারী, তাহলে তিনি এরকম বালখিল্যতার মতো কাজ করলেন কেন? সেখানটাতেই মানুষের স্বাভাবিক প্রশ্ন আসছে এবং কর্মীদের প্রশ্ন আসছে যে এই জিনিসটি উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন করা হলো। 2021-এর তখনই বিধানসভা আমরা নির্বাচনের পর পূর্বে, থেকে আমি বলছি তখনই 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 কর্মীদের কথাগুলো যেগুলো তার বিরুদ্ধে, আমি আজকে 6 বছর ধরে এই জাতীয়তাবাদী ভাবধারার আদর্শের সাথে যুক্ত হয়ে এই কর্মীদের বিরুদ্ধে, তিনি তো 2021-এর পর এসছেন, তার আগে আমি মন্ডল স্তরের দায়িত্বে ছিলাম ভারতীয় জনতা পার্টির। তো তার থেকে আমার ভারতীয় জনতা পার্টিকে একদিন হলেও বেশি চেনা আছে, এবং আমি জানি না তিনি কোন জায়গায় জায়গায় ঘুরে বেড়ান, কিন্তু তার থেকে একটা হলেও বেশি কর্মীর সাথে আমার ডাইরেক্ট কথাবার্তা হয়। তো তাদের যে অভিযোগটা আছে, তখন তার এই কর্মকাণ্ডের স্বাভাবিকভাবেই আমার মনে প্রশ্ন আসলো যে তাহলে তিনি তার উপর যে অভিযোগগুলো ওঠে যে তিনি আইপ্যাকের পেরোলে আছেন, তিনি আইপ্যাকের প্রশান্ত কিশোর চলে যাওয়ার পর প্রতীক জৈন যখন আইপ্যাকের দায়িত্ব নিল, তো আইপ্যাকের প্রতীক জৈন তাকে সকালবেলায় লিখে দেয়, সেই কাজটি সারাদিন সে চালায় এবং রাত্রেবেলায় তাকে রিপোর্ট জমা দিতে হয় আইপ্যাকের কাছে যে সে এরম এরম ভাবে বিজেপির সংগঠনটাকে গুছিয়ে এরম করলো। এরকম কথা কিন্তু আমি বলছি না, এরকম কথা তার সাথে থেকেছে, তার সাথে কাজ করেছে, তার সান্নিধ্য পেয়েছে, এরকম কর্মীরা বলেছে। বলো এবার। আমার প্রশ্ন হচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে যখন মানে জেলা স্তরের মন্ডল স্তরের বিজেপি কর্মীরা প্রশ্ন তুলেছে বিজেপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে, তাদেরকে তাদের সামনে রেখেছে, তখন আমরা দেখেছি যে শোকজ করা হতো। রাজ্য নেতৃত্ব তাদেরকে শোকজ করতো, কাউকে বহিষ্কার করতো, সাসপেন্ড করতো। কিন্তু এই যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সাসপেন্ড করা বা শোকজ করা, এটা কেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও হওয়া উচিত নয়? তিনিও তো একই অবশ্যই তো কাজ হওয়া করেছেন। উচিত, তাহলে পক্ষান্তরে তো অবশ্যই এই হওয়া বিষয়গুলো নিয়ে উচিত। আলোচনা করা যেত, যেহেতু তিনি একটা তার একবার সাংগঠনিক দায়িত্ব নিয়েছেন। তার এইরকম আত্মহননমূলক পোস্ট করার আগে একবার দলের কোর কমিটি আছে, সেই কোর কমিটির মধ্যে দলের প্রেসিডেন্ট আছে, দলের অর্গানাইজেশনাল সেক্রেটারি আছে, তিনি কি তাদের সাথে আলোচনা করে এরকম পোস্ট করেছেন? আমি তো মনে করি না তিনি করেছেন। তার কারণ
তিনি যদি আলোচনা করতেন তাদের বিচার বুদ্ধিতে, কখনোই এরকম আত্মহননমূলক পোস্টকে প্রশ্রয় তারা দিতেন না। এটা আমার বিশ্বাস। তিনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। এবার তার কি উদ্দেশ্য আছে? তার একটাই উদ্দেশ্য, আমি এখানটায় দূর থেকে যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির এখন সংগঠন পর্ব চলছে। ভারতীয় জনতা পার্টির নতুন তরুণ উদ্যম নিয়ে এখানটায় 50 লক্ষাধিক বেশি, 50 লক্ষ কেন, 60 লক্ষের বেশি এখানটায় সদস্যতা, সক্রিয় সদস্যতা তার মধ্যে লক্ষাধিক আছে। এরকম সংগঠন পর্বের মাধ্যমে নতুন ভাবে ঢেলে সংগঠনকে 26-এর জন্য সাজানোর যে একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেটাকে বাধা দেওয়ার জন্য, সেটা যাতে ঘেঁটে দেয়, সেটাই যাতে মানুষের চিন্তা না থেকে এরকম বিতর্কের মধ্যে থাকে, এবং এই বিতর্ক টিভিতে আসুক, পোর্টালে আসুক, মানুষ এই নিয়ে কথা বলুক, এই জিনিসগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মার্কেটে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি এই কাজটি করেছেন। তোমার কথা যেটা আমি শুনলাম এবং দর্শকরা শুনলো, সেটা অনেকেরই মনে হয় যে তিনি এই উদ্দেশ্য নিয়েই কাজটা করেছেন। কিন্তু এখানে প্রশ্নটা তো উঠেই যাচ্ছে যে তিনি যে পদে রয়েছেন, তিনি তো একজন সাধারণ কর্মী সমর্থক না। তিনি কোনো সাধারণ কর্মী বা মন্ডল স্তরের নেতা যদি এই ধরনের পোস্ট করতেন, এটা নিয়ে মিডিয়াতে এত চর্চা হতো না, এত আলোচনা হতো না। যেহেতু তিনি একজন রাজ্যের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক পদ এটা। এটা এমন একটা গুরুত্বপূর্ণ পদ যে পদে বসে সংগঠনকে নিয়ন্ত্রণ করা যায়। সেই পদে বসে যখন তিনি এই পোস্ট করছেন, তখন তো এর ইমপ্যাক্ট দলের অভ্যন্তরে পড়ছে। সাধারণ কর্মীরা যারা আজকে সমালোচনা করছে, তাদের তো একটা মনের ভেতরে দাগ কাটছে যে হঠাৎ করে এরকম 26-এর বিধানসভা নির্বাচনের আগে কেন এরকম পোস্ট করবে? তাহলে কি সত্যি সত্যি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে? দেখুন, আমি একটা কথা বলতে চাই, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনি কোনো পোস্ট করেননি। তিনি দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের বিরুদ্ধে পোস্ট করেছেন, প্রথম কথা। এবং এইটা শুভেন্দু অধিকারীর যারা অনুরাগী আছে, তারা মনে করছেন তাকে শ্যালো করার জন্য, তার লড়াইকে ছোট দেখানোর জন্য, তার যে আন্দোলন আছে সেটাকে সংকীর্ণ, তাকে ছোট দেখানোর জন্য হয়তো তিনি করেছেন। এটা তার মতামত হতে পারে, এটা আমার মতামত নয়। হয়তো তিনি শুভেন্দু অধিকারীকে টার্গেট করে করেছেন, কি তার অন্য কোনো এজেন্ডা আছে? আমি তো একটাই এজেন্ডা দূর দিয়ে দেখতে পাচ্ছি, যে যে করে হোক এই সংগঠন পর্বকে ঘেঁটে দাও, যাতে এখানটায় বিরোধী দলনেতা এবং অন্যান্য যে নেতৃত্বরা আছে সর্বস্ব দিয়ে এখানটায় বিরোধিতা করছে, তাদেরকে ঘেঁটে দাও। তার কারণ এখন এই যে তুমি কথায় বললে যে কোনো রকম এখানটায় বাদবিচার নেই, কোনো রকম শোকজ নেই, কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই, তো কে কার কথা শুনবে? সংগঠন তো এরম ভাবেই চলছে দীর্ঘদিন ধরে। আজকে রাজ্য স্তরেও চলছে, জেলা স্তরেও চলছে, মন্ডলের কথা তো ছেড়েই দিলাম। আজকে উপরের নেতৃত্বরা যে নিদর্শন রাখছে, এক্সাম্পল রাখছে, সেইভাবেই তো নিচু তলার কর্মীরা চলছে। আজকে তারা কি শিখছে? আজকে যেখানটায় আরো ব্রডার নিজের মাইন্ডকে, এখানটায় নিজের মনকে ব্রডার করে সবাইকে একসাথে নিয়ে তার যখন দায়িত্ব আছে, আজকে সেই দায়িত্বে যদি আমি থাকতাম, মানে ধরে রাখো আমি সেই দায়িত্বে আছি, আমি তো চাইতাম যে এই যে ঘটনাগুলো আছে এইগুলোর থেকে কিভাবে আমি সংগঠনকে সাইডে রেখে, এরকম বিতর্ক অযাচিত, এগুলো কোনো বিতর্কই নয়, এইগুলোকে ইচ্ছা করে মার্কেটে ভাসিয়ে দেওয়ার জন্য, যাতে সাধারণ কর্মীদের মনে কনফিউশন হয়, সাধারণ কর্মীদের মনে একটা মেসেজ যায় যে দেখো সংগঠনের মধ্যে নেতৃত্বদের মধ্যে বিভাজন আছে। আমি তোমায় দায়িত্ব নিয়ে বলতে পারি, শুভেন্দু অধিকারী আমি দূর দিয়ে যতটা চিনি, আমার তার কাছে তার সান্নিধ্যের খুব অল্প অবকাশ হয়েছে। যখন নবান্ন অভিযান হয়েছিল, নবান্ন অভিযানের সময় তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, ভারতীয় জনতা পার্টির সেই অভিযানে অনেকে এসছিলেন, তাদেরকে আইনত সাহায্য যেমন তিনি দিয়েছিলেন, সেরকম ভাবেই আমার মতো একটি গরিব পরিবারের পেছনেও তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু তারপরে তোমার চ্যানেলের মাধ্যমে আরেকটি কথা বলে যেতে চাই, তিনি যখন আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি সভার আয়োজন করেছিলেন, সেই সংবর্ধনায় আমরা, অর্থাৎ যারা নবান্ন অভিযান সেই দিন ডেকেছিলাম, তারা কিন্তু উপস্থিত হয়নি। আমাদের একটাই কথা ছিল যে আমরা এই আন্দোলনকে কোনো রাজনৈতিক দলের আন্দোলন বানাবো না। তাতে হয়তো তিনি আমার প্রতি বিরূপ মন্তব্য পোষণ করবেন, কিংবা তার মনে হয়েছিল যে ঠিক আছে চলো আমি করেছি, কিন্তু এই ছেলেটি কিংবা এরা
আমার এখানটায় সংবর্ধনা নিতে আসলো না, হয়তো তিনি তার ম্যাচুরিটির মাধ্যমে বুঝতে পারবেন যে কেন আসেনি। তাই আমি একটা কথা বলতে চাই, যে আমি কোনো শুভেন্দু অধিকারীর পক্ষ নয়, কোনো জগন্নাথ চট্টোপাধ্যায়ের পক্ষ নয়, দলের হিতে দলের স্বার্থে আজকে যখন আমার 200 জন কর্মী মারা গেছে, আর তার থেকেও সব থেকে বড় ঘটনা হচ্ছে আজকে যেভাবে এখানটায় মৌলবাদী আগ্রাসন হচ্ছে, যেভাবে জিহাদি তাণ্ডব হচ্ছে, এগুলোকে মোকাবেলা করার জন্য আজকে তো অন্য কোনো বিরোধিতা দল আমি দেখতে পাচ্ছি না, একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া। আজকে এই এই এজেন্ডা ছাড়া, এই রোডম্যাপ ছাড়া আমরা কেন এইসব ফালতু বিতর্কের মধ্যে ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে ইন্ডালজ করছে? করছে তার কারণ প্রতীক জৈন বলে দিচ্ছে যে এরম ভাবে ঘেঁটে দাও, এরম ভাবে সংগঠনের তুমি দায়িত্বে আছো, তুমি ঘাটলে মানুষের মধ্যে খবর হবে, কর্মীদের মধ্যে একখানা প্যানিক শুরু হবে। আর তাই হচ্ছে, আজকে কালকের পর থেকে তাই লেখালেখি চলছে। ঠিক আছে, এটা তো কাম্য নয়, এটা কোনো রাজনৈতিক দলের কাম্য নয়। মানে আমি বলছি ভারতীয় জনতা পার্টির মতো একটা রেজিমেন্টেড রাজনৈতিক দলের তো একদমই কাম্য নয়। এইবার আমি জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায় আসি। তিনি 2021-এর আগে, আমি জানি না তিনি তৃণমূলে ছিলেন কিনা, তবে তিনি আনন্দবাজারের নাকি সাংবাদিক ছিলেন। তো সাংবাদিক তা আজকে তো এখন তারও খবর পেয়ে যাচ্ছে যে তার যে ওয়াইফ আছে সমস্ত ফেসবুকে লেখালেখি করছে, সেও তো সুপারিশ ক্রমে সিপিএম এর আমলে চাকরি পেয়েছে। তো তিনি যখন এরম ভাবে চাকরি পেয়েছে তার বউ, এরকম খবর আসছে, তো এই খবরগুলোকে সারপাস করার আগে, এই খবরগুলোকে ছড়ানোর আগে তার মনে হয়নি যে তার ব্যক্তিগত বিষয় নিয়েও এখানটায় সমস্ত মানুষরা আলোচনা করবে, এই জিনিসগুলো উঠে আসবে? নাকি তিনি ইচ্ছা করেই নিজেকে এখানটায় স্কেপগোট করতে চেয়েছেন অন্য কারুর পথকে মসৃণ করে দেওয়ার জন্য? অন্য কারুর পথ মানে অন্য কারুর এজেন্ডাকে মসৃণ করে দেওয়ার জন্য, যে মমতা ব্যানার্জির সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং চায় না যে এখানটায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবে সক্রিয়ভাবে সংঘবদ্ধভাবে লড়াইটা দিক। একদম, অনেক অনেক ধন্যবাদ সায়নদা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং তোমার মতামত রাখার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন, আপনাদের কি মতামত এই বিষয়ে, আপনারা কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক ধন্যবাদ জয় সায়নদা। হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।